আসসালামু আলাইকুম। অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। তিনি বলেছেন যে যখন মূলধারার রাজনীতিতে চরমপন্থী গোষ্ঠীদেরকে পুনর্বাসন করা হয়েছে বা চরমপন্থী গোষ্ঠীদের ঢুকতে দেওয়া হয়েছে, তারা কোনোভাবেই রাষ্ট্রটাকে একটা মধ্যপন্থার সহনশীল চরিত্রে থাকতে দেয় না। দে ডু নট মডারেট দ্য স্টেট, দে সিক টু রিশেপ ইট ইন দেয়ার ওন ইমেজ। তারা চেষ্টা করে রাষ্ট্রের চেহারা বদলে তাদের পছন্দ মতো চেহারা দিতে, এবং দেশ থেকে বহুত্ববাদের মানে বিভিন্ন মত পথ ধর্ম বর্ণের লোক যে একটা দেশে থাকবে সেই প্লুরালিজমের চরিত্রটার একেবারে শেষ চিহ্নটা পর্যন্ত মুছে ফেলতে। ভারতের দিল্লিতে শেখ হাসিনা আজ অনলাইনে বা অফলাইনে সাংবাদিকদের সঙ্গে যুক্ত হবেন কিনা তা নিয়ে যখন কৌতূহল তুঙ্গে এবং আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থকদের মধ্যে একরকমের প্রত্যাশার জোয়ার, তখন ভারতের প্রথিতযশা সাংবাদিক শেখর গুপ্তের অনলাইন সংবাদ মাধ্যম দ্য প্রিন্টে একটা এক্সক্লুসিভ ইন্টারভিউয়ে বিশেষ সাক্ষাৎকারে শেখ হাসিনা বলেছেন যে ভয় দেখিয়ে ভোট হতে পারে না। একটা নির্বাচন হতে হলে সেই নির্বাচনকে সুষ্ঠু অবাধ এবং বৈধ হতে হলে, ফ্রি ফেয়ার এবং লেজিটিমেট হতে হলে ভোটারদের তার পছন্দের দলকে এবং প্রার্থীকে পছন্দ করে নেওয়ার অধিকার থাকতে হবে। বিএনপি জামাতের প্রার্থীরা যেভাবে, নেতাকর্মীরা যেভাবে মানুষের ঘরে ঘরে গিয়ে তাদেরকে সহিংসতার ভয় দেখিয়ে অথবা ভাঙচুরের ভয় দেখিয়ে, ডিস্ট্রাকশন অথবা ভায়োলেন্সের ভয় দেখিয়ে ভোটে আসতে বলছেন বা ভোট দিতে বলছেন, এভাবে ভোট হতে পারে না। শেখ হাসিনা দ্য প্রিন্টের সঙ্গে সাক্ষাৎকারে বলেছেন যে ইন্টারিম গভর্নমেন্ট, এই অন্তর্বর্তীকালীন সরকার জানেন যে বাংলাদেশের সবচেয়ে পুরনো এবং বৃহত্তম দল আওয়ামী লীগ যদি নির্বাচনে অংশগ্রহণ করতে পারত তাহলে তারা ব্যাপক সমর্থন পেত, ব্যাপক সংখ্যাগরিষ্ঠতায় নির্বাচিত হতো, এবং ঠিক সে কারণেই দলটিকে নিষিদ্ধ করে রাখা হয়েছে নির্বাচনে অংশগ্রহণ থেকে। এবং তিনি মনে করিয়েছেন যে যেই ইউনূস একটা ভোটও কোনোদিন বাংলাদেশের জনগণের কাছ থেকে পায়নি, সেই ইউনূসই বাংলাদেশের পুরো মানে আইনি কাঠামো, সাংবিধানিক কাঠামো পুনর্লিখন করেছে। মানে ওই যে জুলাই সনদের কথা বলছেন শেখ হাসিনা, যার ভিত্তিতে গণভোটও অনুষ্ঠিত হতে যাচ্ছে 12 তারিখ। তো শেখ হাসিনা বলছেন যে যেই লোকটি একটা ভোটও কোনোদিন পায়নি, সেই ব্যক্তিটি বাংলাদেশের সকল আইনি কাঠামোকে পুনর্লিখন করে নিজের অবৈধ কার্যকলাপকে বৈধ করে নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে বা সেই প্রক্রিয়া চালু করেছে। শেখ হাসিনা এই সাক্ষাৎকারটিতে বলেন যে এই পুরো প্রক্রিয়াটাকে কোনো পরিবর্তন, রূপান্তর, ক্ষমতা হস্তান্তর বলা যায় না। এটা কোনো ট্রানজিশন নয়, এটা এক রকমের কর্তৃত্ববাদ মাত্র। দ্য প্রিন্ট এই আলাপটি করেছে শেখ হাসিনার সঙ্গে যে ডক্টর মোহাম্মদ ইউনূস তো বারবার বলেছেন যে তিনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করেন নাই। তিনি বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে, আপনাদের মনে থাকবে যে ডক্টর ইউনূস বারবারই বলেছেন যে তিনি আওয়ামী লীগকে তার সরকার নিষিদ্ধ করে নাই, আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ রয়েছে। শেখ হাসিনাকে এ বিষয়ে প্রশ্ন করা হলে শেখ হাসিনা বলেছেন যে উনি একটা পার্থক্য করেছেন, নিষিদ্ধ আর রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ, কিন্তু এর কোনো অর্থ তিনি ব্যাখ্যা করেন নাই। এবং আওয়ামী লীগ যেহেতু কোনো রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে পারছে না, প্রচারণা চালাতে পারছে না, সংগঠিত হতে পারছে না, এমনকি নির্বাচনেও অংশ নিতে পারছে না, কাজেই ইউনূস সরকার প্রকৃতভাবে সর্বতভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে রেখেছে। শেখ হাসিনা বলেছেন যে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির যে ভয়াবহ অবনতি হয়েছে, যে গুরুতর অবনতি হয়েছে, তা একমাত্র ঘুরে দাঁড়ানো সম্ভব যদি বাংলাদেশে সকল রাজনৈতিক দলের অংশগ্রহণে একটা সুষ্ঠু অবাধ নির্বাচনের মাধ্যমে একটা সাংবিধানিক সরকার বাংলাদেশের নেতৃত্বে আসে, তাহলেই শুধুমাত্র সেটা সম্ভব। কারণ আইন শৃঙ্খলা কখনো বাছাই করে প্রয়োগ করে কিংবা ভয় দেখিয়ে আইন শৃঙ্খলা ব্যবস্থার উন্নতি করা যায় না বা আইনের শাসন প্রতিষ্ঠা করা যায় না। শেখ হাসিনার এই সাক্ষাৎকারটি যখন এসেছে, প্রিন্ট লিখছে, তার মাসখানেক আগেই মাত্র ওসমান হাদির মৃত্যুর পর বাংলাদেশে ভয়াবহ সহিংসতার ঘটনা ঘটেছে। প্রিন্ট সেটা 18ই ডিসেম্বরের হাদির মৃত্যুর ঘটনার পরের সহিংসতা, প্রথম আলো, ডেইলি স্টারের অগ্নিসংযোগ, এসবগুলোর কথা মনে করিয়ে শেখ হাসিনাকে প্রশ্ন করেছিল, এবং শেখ হাসিনা তার উত্তরে বলেছেন যে বাংলাদেশে যেহেতু এখন এমন একটা সরকার বসে আছে ক্ষমতায় যারা
অনির্বাচিত এবং যারা কোনো রকম, যাদের কোনো জনপ্রিয়তার কোনো ম্যান্ডেট নাই, পপুলার ম্যান্ডেট নাই, মানে জনপ্রিয়তার ভিত্তিতে নির্বাচিত হয়ে তারা আসে নাই, কাজেই তারা এক্সট্রিমিস্ট ফ্যাকশনগুলোকে, চরমপন্থী গোষ্ঠীগুলোকে বাংলাদেশের রাজনীতি দখল করে নেওয়ার সুযোগ দিয়েছে। এবং তিনি বলছেন যে ইউনূস সরকার এ কারণেই সংস্কার দেওয়ার পরিবর্তে, মানে সংস্কারের কথা বলে তারা ক্ষমতায় এসেছে, কিন্তু সংস্কার দেওয়ার পরিবর্তে এই অন্তর্বর্তীকালীন সরকার র্যাডিক্যাল গ্রুপ, মৌলবাদী চরমপন্থী গোষ্ঠীগুলোকে ক্ষমতার কেন্দ্রে বসিয়েছে এবং মব জাস্টিস, মবের বিচার প্রতিষ্ঠা করেছে এবং পলিটিক্যাল ভয়েসেস, সকল রকম বৈধ রাজনৈতিক কণ্ঠস্বরকে একরকমের রুদ্ধ করেছে, তাদের কণ্ঠ চেপে ধরেছে। শেখ হাসিনা বলেছেন যে এই মুহূর্তে বাংলাদেশে কোনো রকম আইন শৃঙ্খলা নাই, নো সেমলেন্স অফ ল অ্যান্ড অর্ডার। ইউনূস সরকার নিয়মিতভাবে সহিংসতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে এবং এরা ইচ্ছা করে এক্সট্রিমিস্টদের, চরমপন্থীদেরকে শক্তিশালী করেছে যাতে তারা ভয়াবহ নৃশংসতা, ডেইলি অ্যাক্টস অফ ব্রুটালিটি এবং বাংলাদেশের যে একটা বৈচিত্র্যময় চরিত্র ছিল, একটা অন্তর্ভুক্তিমূলক চরিত্র ছিল, বৈচিত্র্য গ্রহণের যে সক্ষমতা ছিল, প্লুরালিজমের যে আদর্শ ছিল, বহুত্ববাদ যে ছিল সমাজে, সেটা একেবারে ধামাচাপা পড়ে গেছে এবং বাংলাদেশে এর মাধ্যমে কোনো রকম বৈচিত্র্য বা ভিন্ন মতকে রীতিমতো সামাজিক শত্রু, রাজনৈতিক শত্রু হিসেবে চিহ্নিত করা হচ্ছে। এবং শেখ হাসিনা সেক্ষেত্রে সবচেয়ে গুরুত্বের সঙ্গে আলাদাভাবে এই বিষয়টি নিয়ে মানে বিস্তারিত কথা বলেছেন প্রিন্টের সঙ্গে এই সাক্ষাৎকারে। আমার মনে হয়েছে সেটা শেখ হাসিনার নির্বাচনের আগে একটা গুরুত্বপূর্ণ অবস্থান, যে বাংলাদেশের পুরো সোসাইটির, সমাজের চরিত্রটা বদলে গেছে, সমাজটা র্যাডিকালাইজড হয়ে গেছে, চরমপন্থার বিকাশ হয়েছে এবং এমন উগ্রবাদের বিকাশ হয়েছে যে বাংলাদেশের যে মৌলিক আদর্শগুলো ছিল সেগুলো একেবারে ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছেছে। শেখ হাসিনা বলেছেন যে বাংলাদেশ ওয়াজ ফাউন্ডেড on secularism, pluralism and democratic values. বাংলাদেশ গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা এবং বহুত্ববাদের আদর্শের ওপর প্রতিষ্ঠিত হয়েছিল। কিন্তু এখানে তিনি রীতিমতো জামায়াতে ইসলামীর নাম উল্লেখ করে এই সাক্ষাৎকারটিতে তিনি উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেছেন যে জামায়াতে ইসলামী এবং অন্যান্য চরমপন্থী গোষ্ঠীগুলোকে ইউনূস সরকার পুনর্বাসন করবার মাধ্যমে বাংলাদেশের যে জাতিগত চরিত্র, সেই চরিত্রটাই নষ্ট হয়ে গেছে, threatens the very fabric of our nation। এবং তিনি বলেছেন যে যখন মূলধারার রাজনীতিতে চরমপন্থী গোষ্ঠীদেরকে পুনর্বাসন করা হয়েছে বা চরমপন্থী গোষ্ঠীদের ঢুকতে দেওয়া হয়েছে, তারা কোনোভাবেই রাষ্ট্রটাকে একটা মধ্যপন্থার সহনশীল চরিত্রে থাকতে দেয় না। They do not moderate the state. They seek to reshape it in their own image. তারা চেষ্টা করে রাষ্ট্রের চেহারা বদলে তাদের পছন্দ মতো চেহারা দিতে এবং দেশ থেকে বহুত্ববাদের, মানে বিভিন্ন মত, পথ, ধর্ম, বর্ণের লোক যে একটা দেশে থাকবে, সেই প্লুরালিজমের চরিত্রটার একেবারে শেষ চিহ্নটা পর্যন্ত মুছে ফেলতে। শেখ হাসিনা এটা বলে, মানে তিনি বলেছেন যে এটা একটা ডিপলি কনসার্নিং ট্র্যাজেক্টরি ফর বাংলাদেশ। বাংলাদেশের জন্য এটা একটা গভীরভাবে উদ্বেগজনক ধারা, যেটা বাংলাদেশের সমাজটাকে বহুভাগে বিভক্ত করে ফেলেছে এবং সবচেয়ে গুরুতর সমস্যা যেটা বাংলাদেশকে, এটা একেবারে আন্তর্জাতিক বিশ্ব থেকে আলাদা করে ফেলছে। আন্তর্জাতিক বিশ্ব মুখ ফিরিয়ে নিচ্ছে বাংলাদেশ থেকে, কারণ তারা কোনোভাবেই এই যে মব ভায়োলেন্স দ্বারা, মব সহিংসতার মাধ্যমে একটা দেশ পরিচালিত হচ্ছে কিংবা একটা দেশে সংখ্যালঘুরা ক্রমাগতভাবে নির্যাতনের শিকার হচ্ছেন, এই বিষয়গুলো আন্তর্জাতিক সম্প্রদায় মেনে নিতে প্রস্তুত না। তাই তারা বাংলাদেশ থেকে মুখ ঘুরিয়ে নিচ্ছে এবং শেখ হাসিনা সুস্পষ্টভাবে দ্য প্রিন্টের সঙ্গে এই সাক্ষাৎকারে বলেন যে এগুলো কিন্তু কোনো থিওরিটিক্যাল কনসার্ন না, এগুলো কোনো মানে পুঁথিগত বা তাত্ত্বিক উদ্বেগ নয়, এটা এরই মধ্যে বাংলাদেশের রাজপথে, বাংলাদেশের পরিস্থিতিতে একেবারে পরিষ্কার। শেখ হাসিনা বলেছেন যে জামাতের উত্থানের সঙ্গে সঙ্গে বাংলাদেশে আরো একটা ভয়াবহ ঘটনা ঘটছে, সেটা হচ্ছে ঐতিহাসিক যে সত্যগুলো, সেগুলো একেবারে উদ্দেশ্যমূলকভাবে সেই ঐতিহাসিক সত্যগুলোকে প্রশ্ন করা হচ্ছে এবং ঐতিহাসিক সত্যগুলোর যে বয়ানগুলো, সেগুলো একরকম ভেঙে দেওয়া হচ্ছে, সেগুলো নতুন করে তাদের বয়ান প্রতিষ্ঠার চেষ্টা হচ্ছে, রিভিশনিজম দেখা যাচ্ছে, বাংলাদেশের ইতিহাস নতুন করে লেখার প্রচেষ্টা চলছে। শেখ হাসিনা বলেছেন যে
আমরা আজকে যা দেখছি সেটা হচ্ছে ঐতিহাসিক সত্যকে মুছে ফেলার চেষ্টা। যখন এই যে নতুন করে যারা ইতিহাস লিখতে চায় কিংবা চরমপন্থীরা, তারা সবসময় 1971 সালে পাকিস্তানের কাছ থেকে বাংলাদেশের যে স্বাধীনতা বহু প্রাণের বিনিময়ে অর্জিত হয়েছিল সেটাকে তারা সবসময় হালকা করে দেখাতে চায়। তারা চায় পাকিস্তানি শোষক আর নিগৃহীত বাঙালির মধ্যকার যে পার্থক্য, যে শোষণ শাসনের ইতিহাস, সেটা মুছে ফেলতে। এবং তিনি বলেছেন যে এর মাধ্যমে তারা আওয়ামী লীগকে রাষ্ট্রের শত্রু হিসেবে দেখাতে চায়, যেটা কোনোভাবেই সত্য প্রমাণ করা তাদের পক্ষে সম্ভব হয় না। এরপর শেখ হাসিনা যে কথাটা বলেছেন সেটা দ্য প্রিন্ট তাদের সাক্ষাৎকারে বড় করে হাইলাইট করেছে, বিশেষ গুরুত্ব দিয়েছে। শেখ হাসিনা বলেছেন যে যেই জাতি তার স্বাধীনতার মূল্য ভুলে যায়, কত দাম দিয়ে স্বাধীনতা কেনা হয়েছে ভুলে যায়, সেই জাতি স্বাধীনতা বিরোধীদের কাছে জিম্মি হয়ে পড়ে, স্বাধীনতা বিরোধীদের কাছে অসহায় হয়ে পড়ে। এবং শেখ হাসিনা বলেছেন যে আমাদের স্বাধীনতা যুদ্ধের ইতিহাস রক্ষাটা কোনো রাজনীতির বিষয় নয়, এটা একেবারেই আমাদের সার্বভৌমত্ব এবং আমাদের আত্মপরিচয় রক্ষার বিষয়। শেখ হাসিনা এই অক্টোবর মাস থেকে অসংখ্য সাক্ষাৎকার দিয়েছেন আন্তর্জাতিক শীর্ষস্থানীয় প্রায় সকল সংবাদ মাধ্যমে, ভারতের শীর্ষস্থানীয় প্রায় সকল সংবাদ মাধ্যমে। তবে স্বাধীনতার রক্ষা নিয়ে কিংবা জামায়াতে ইসলামীর উত্থান নিয়ে, বাংলাদেশের রাজনীতিতে স্বাধীনতা বিরোধী শক্তির উত্থান, চরমপন্থী গোষ্ঠীর উত্থান নিয়ে তার এরকম সরাসরি উদ্বেগ এর আগের সাক্ষাৎকারগুলোতে দেখা যায়নি। সম্ভবত 12ই ফেব্রুয়ারির নির্বাচনের আগে, যখন জামায়াতে ইসলামী স্বভাবতই বিএনপির পাশাপাশি শক্তিশালী একটি রাজনৈতিক শক্তি হিসেবে আবির্ভূত হতে যাচ্ছে যে নির্বাচনের মাধ্যমে, এবং অনেকেই বলছেন যে এমনকি বিএনপির চেয়ে ভালো ফলাফল করে তারা একটা চমক দেখিয়ে দিতে পারে কিনা, তখন শেখ হাসিনা সম্ভবত বাংলাদেশের রাজনীতির, বাংলাদেশের সামাজিক ব্যবস্থার, বাংলাদেশ যে আদর্শের উপর প্রতিষ্ঠিত, সেক্ষেত্রে সবচেয়ে বড় ভয় এবং উদ্বেগ এবং আতঙ্কের কারণ হিসেবে দেখছেন, আশঙ্কার কারণ হিসেবে দেখছেন জামায়াতে ইসলামী সহ বিভিন্ন চরমপন্থী গোষ্ঠীর উত্থানকেই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, বিষয়গুলো নিয়ে সামাজিক মাধ্যমে বেশ খোলামেলা আলোচনা হচ্ছে। আর মূলধারার যে গণমাধ্যম, সেখানে যে সকল আকার ইঙ্গিতে খবর প্রকাশিত হচ্ছে, তাতে করে স্পষ্টতই বোঝা যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র বর্তমান ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের উপরে একটি ইনক্লুসিভ নির্বাচনের জন্য বেশ চাপ প্রয়োগ করছেন। আপনারা যদি গত কয়েক মাসের খবরাখবর দেখেন, তাহলে দেখবেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসের নিরাপত্তা উপদেষ্টা জনাব খলিলুর রহমান দিল্লি সফর করেছেন, তারপর তিনি কাতার সফর করেছেন এবং আমেরিকা সফর করেছেন একাধিকবার। এর বাইরে মার্কিন যুক্তরাষ্ট্রের বেশ গুরুত্বপূর্ণ বেশ কয়েকজন কূটনীতিবিদ তারা বাংলাদেশ সফর করেছেন এবং সরকারের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে ক্লোজ ডোর বৈঠক করেছেন। এর বাইরে আমরা যেটা দেখেছি, ইউরোপীয় ইউনিয়ন, মার্কিন রাষ্ট্রদূত এবং অন্যান্য গুরুত্বপূর্ণ দেশের যারা রাষ্ট্রদূত, তারা চরকির মতো ঘুরে বেড়াচ্ছেন। জামাত, তারেক রহমান সাহেব, তারপর ডক্টর মোহাম্মদ ইউনূস, তাদের সবার সঙ্গে সিরিজ অফ বৈঠক তারা করার পর এরা আবার সদল বলে দিল্লিতে বৈঠক করতে যাচ্ছেন। কার সঙ্গে যাচ্ছেন, কী কারণে যাচ্ছেন, এগুলো নিয়ে নানা রকম বিতর্ক হচ্ছে এবং সবাই বলার চেষ্টা করছেন যে আমেরিকা একটি ইনক্লুসিভ নির্বাচন চাচ্ছে এবং সেখানে যে কোনো মূল্যে হোক আওয়ামী লীগের অংশগ্রহণ করানো বাধ্যতামূলক করার জন্য তারা জোর চেষ্টা চালাচ্ছে। এখন পরিস্থিতি যেভাবে চলছে এই মুহূর্তে, এটা কী করে সম্ভব? এর কারণ হলো নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে, আজকের দিন পর্যন্ত প্রতীক বরাদ্দ হয়ে গেছে এবং নির্বাচনের ট্রেন্ড ঠিকমতো চলছে। সেই নির্বাচন কিভাবে হবে না হবে সেটা পরের ব্যাপার। প্রথমত হলো যে সরকারের পক্ষ থেকে সর্বশক্তি দিয়ে নির্বাচন অনুষ্ঠান করানোর চেষ্টা করা হচ্ছে, আর রাজনৈতিক দলগুলো যারা প্রার্থী তারাও যার যার অবস্থান থেকে প্রচার এবং প্রপাগান্ডা শুরু করেছেন। তো এই অবস্থাতে কিভাবে আওয়ামী লীগের সঙ্গে রিকনসিলিয়েশন সম্ভব, কী করে আওয়ামী লীগকে এই নির্বাচনে অংশগ্রহণ করানো সম্ভব, এগুলো নিয়ে আকার ইঙ্গিতে আলোচনা হচ্ছে। যারা একটু সাহসী তারা বলার চেষ্টা করছেন যে ঠিক আছে, নির্বাচনটা পিছিয়ে দেওয়া হোক। আবার কেউ কেউ বলার চেষ্টা করছেন যে ঠিক আছে, নির্বাচনে যারাই ক্ষমতায় আসুক তারা নির্দিষ্ট সময়ের পর 3 মাস বা 6 মাস পরে আওয়ামী লীগকে রিকনসিলিয়েট করে যদি একটি ইনক্লুসিভ নির্বাচন দেওয়া হয় তাহলে সেটা হতে পারে। তো
তো এগুলো নিয়ে আলাপ আলোচনা হচ্ছে। এখন যারা প্রশ্ন করেন তাদের বক্তব্য হলো যে যেখানে আওয়ামী লীগ নিজ মুখে একাধিকবার বলেছে যে তাদেরকে মার্কিন যুক্তরাষ্ট্রের ডিপ স্টেট পলিসির দ্বারা ক্ষমতাচ্যুত করা হয়েছে এবং জুলাই আগস্টে রাজপথে যা কিছু ঘটেছে সেখানে ম্যাটিকুলার ডিজাইন ছিল এবং সেই ডিজাইনের মাধ্যমে জনগণকে উস্কে দেওয়া এবং এই বিপ্লবটিকে মিসহ্যান্ডেল করার জন্য বা গণ অভ্যুত্থানটিকে সরকার পতনের দিকে নিয়ে যাওয়ার জন্য যে সকল ডিজাইন করা হয়েছে তার সঙ্গে আমেরিকার একটা যোগসাজশ ছিল। আমরা বিভিন্ন আকারের বুলেট, বিভিন্ন আকৃতির আগ্নেয়াস্ত্র সহ ওয়েস্টিন হোটেলে সেই আমেরিকার যে সামরিক কর্তা তাদের মরে যাওয়া বা মারা যাওয়া বা তাদেরকে মেরে ফেলা হোয়াট এভার মেবি, এই ঘটনা নিয়ে নানা রকম প্রতিবেদন দেখেছি এবং কোনো রকম ময়নাতদন্ত ছাড়া সেই লাশ আমেরিকার একজন কর্নেল, সেনাবাহিনীর একজন কর্নেল যিনি দীর্ঘদিন যাবৎ বাংলাদেশে গোপনে দায়িত্ব পালন করছিলেন, তার সেই তৎপরতা নিয়ে নানা রকম কথাবার্তা বলা হচ্ছে। তো সেক্ষেত্রে এরকম যে মিলিটারি অপারেশন, সামরিক অপারেশন আমেরিকার পক্ষ থেকে চালানো হয়েছিল, যেটিকে মানে যাকে বলা হয় কি বলবেন আপনি, তো সেটা কিভাবে চালিয়েছে তারা ভালো বলতে পারবে। এটা নিয়ে নানা রকম স্পেকুলেশন রয়েছে। 2 নম্বর হলো যে পলিটিক্যাল যে বিষয়গুলো খোলামেলা আলোচনা হচ্ছে সেটা হলো সেন্ট মার্টিন নিয়ে, আমেরিকা থেকে সেই অস্ত্র কেনা নিয়ে, তারপর রোহিঙ্গা ইস্যু নিয়ে আমেরিকাকে করিডোর দেওয়া ইত্যাদি নানা বিষয় নিয়ে আমেরিকার চাপ ছিল শেখ হাসিনা সরকারের প্রতি এবং শেখ হাসিনা সরকার সেগুলো গ্রহণ করেননি বলে আওয়ামী লীগের যারা লোকজন তারা দশমুখে প্রচার করে যাচ্ছিল। তো সেই দিক থেকে আমেরিকা ভার্সেস শেখ হাসিনা, আমেরিকা ভার্সেস আওয়ামী লীগ এই সম্পর্কটি স্বাভাবিক হওয়ার কথা নয়। তো হঠাৎ করে মাত্র 17 মাসের মাথায় কেন এই ধরনের আলোচনা আসছে যে শেখ হাসিনাকে ফেরত আনার, আওয়ামী লীগকে রাজনীতি পুনর্বাসিত করার জন্য আমেরিকা পাগলপাড়া হয়ে পড়েছে? এটা মিলিয়ন ডলারের প্রশ্ন। বিভিন্ন কারণ এটা হতে পারে, সত্য হতে পারে। প্রথমত হলো যে আমেরিকা এখানে তাদের যে বিনিয়োগ রয়েছে, এখানে তাদের যে ব্যবসায়িক ভবিষ্যৎ রয়েছে এবং রাজনৈতিক ভবিষ্যৎ রয়েছে, এজন্য এখানে একটি শক্তিশালী আইদার আমেরিকান মডেলের একটি গণতন্ত্র থাকতে হবে অথবা ঠিক সংযুক্ত আরব আমিরাত বা সৌদি আরব মডেলের একজন স্বৈরশাসক, তাদের অনুগত স্বৈরশাসক থাকতে হবে। তা না হলে এখানে বার্মা অ্যাক্ট কার্যকর করা যাবে না। এখানে মার্কিন যে বিনিয়োগ রয়েছে সেই বিনিয়োগ অনিরাপদ থাকবে এবং এই অঞ্চলে মার্কিন যে কর্তৃত্ব রয়েছে সেটি আমেরিকার হাত ছাড়া হয়ে এটি ভারতের হাতে চলে যাবে অথবা এটি যেভাবে হোক না কেন চীনের হাতে চলে যাবে। তো যদি চীন এবং পাকিস্তান তাদের হাতে চলে যায়, এই চক্রটি যদি বাংলাদেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, আমেরিকা বিপদে পড়বে। অন্যদিকে যদি আমেরিকা এবং ভারত এই সম্মিলিত শক্তিটি, যেটিকে লিবারেল ডেমোক্রেসি বলা হয়, সেই আদলে বাংলাদেশে একটি রাজনৈতিক শক্তি বা একাধিক রাজনৈতিক শক্তি থাকে, তাহলে আমেরিকা সামহাও এখানে একটা বেটার পজিশনে থাকবে। গত 17 মাসে আমাদের দেশে যা কিছু হয়েছে তা আমেরিকার জন্য সুখকর নয়। আমেরিকা যা চেয়েছে, যা স্বপ্ন দেখেছে, যা করতে চেয়েছে তার একটি হয়নি। অধিকাংশ যেভাবে রাজনীতি এগোচ্ছে এবং যেভাবে বাংলাদেশের অর্থনৈতিক সমস্যা বেড়ে যাচ্ছে, তাতে করে এই সরকারের পেছনে যদি আমেরিকার, অর্থাৎ বর্তমান ইউনিট সরকারের পেছনে যদি আমেরিকার কোনো মৌন সমর্থন থাকে, সেটি তাদের জন্য গলার কাটা হবে। দ্বিতীয়ত যে যদি এখানে ইসলামী রেডিক্যাল যে পলিটিক্যাল ফোর্সগুলো রয়েছে তারা আফগানিস্তানের মতো, পাকিস্তানের মতো অতি শক্তিশালী হয়ে পড়ে, তাহলে আমেরিকার আমও যাবে, সালাও যাবে। এই জন্য আমেরিকা আসলে এখানে তাদের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত তারা পরিবর্তন করতে চাচ্ছে। এই গেল এক, হতে পারে। মানে এটা হলো আমি আর একটা বিশ্লেষণ, আমার কোনো ব্যক্তিগত মতামত নয়, আমি শুধু বললাম এটা হতে পারে। দ্বিতীয়ত হলো যে মিস্টার ডোনাল্ড ট্রাম্প ব্যক্তিগতভাবে তিনি নোবেল পুরস্কার বিরোধী, নোবেল শান্তি পুরস্কার বিরোধী। ব্যক্তিগতভাবে তিনি ডক্টর মোহাম্মদ ইউনূসকে অপছন্দ করেন, এটা তিনি একেবারে প্রকাশ্যে বলে ফেলেছেন। তো সেই দিক থেকে মার্কিন যে পররাষ্ট্রনীতি, সেই পররাষ্ট্রনীতির ক্ষেত্রে মার্কিন ফেডারেল সরকারের একটা একছত্র আধিপত্য রয়েছে। আমেরিকার ইন্টারনাল ব্যাপারে দেখা গেল যে সেখানে ডোনাল্ড ট্রাম্পের খুব অল্প করণীয় আছে। সেখানের জুডিশিয়ারি এতটা স্ট্রং, সেখানকার যে গভর্নরের অফিসগুলো আরও স্ট্রং, যেখানে কাউন্সিল রয়েছে, সিটি কর্পোরেশন রয়েছে, সেখানে সিটি কর্পোরেশনে অল ইন অল, যেমন নিউ ইয়র্কের মেয়র, শিকাগোর মেয়র, তারা যথেষ্ট শক্তিশালী।
এরপর সেখানে মার্কিন সিনেট আছে, মার্কিন কংগ্রেস আছে, এর বাইরে সংবাদপত্র আছে, স্বাধীন জনগণের মতামত আছে। এসব মিলিয়ে আমেরিকার অভ্যন্তরীণ ব্যাপারে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের খুব অল্প করার আছে। কিন্তু কোনো একটি দেশের সঙ্গে যুদ্ধ বাঁধিয়ে দেওয়া, বিদেশি কোনো রাষ্ট্রের সাথে সম্পর্ক স্থাপন করা বা বিদেশি রাষ্ট্রের সাথে সম্পর্ক নষ্ট করে দেওয়া, অন্য দেশের সরকার পরিবর্তন করা ইত্যাদি সব ব্যাপারে প্রেসিডেন্টের ক্ষমতা একছত্র। এত বেশি ক্ষমতা যে সেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের যে সকল সার্কিট রয়েছে সে সকল সার্কিট খুব অল্প ক্ষমতা প্রয়োগ করতে পারে ডোনাল্ড ট্রাম্পের উপর। তো সেই দিক থেকে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক তৈরি করা কিংবা গত 50 বছর ধরে যে সকল মার্কিন নীতি বাংলাদেশের জন্য প্রযোজ্য সেগুলোকে উল্টে দেওয়া, আবার নতুন করে সম্পর্ক ঝালাই করে নেওয়া, এটা ডোনাল্ড ট্রাম্পের জন্য বা মার্কিন প্রেসিডেন্টের জন্য তুলির ব্যাপার। জাস্ট 1 2 3 বলবেন আর ওটা অমনি হয়ে যাবে। তো সেই দিক থেকে শেখ হাসিনার সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত সম্পর্ক, তারপরে বিভিন্ন যে মার্কিন লবি রয়েছে, আওয়ামী লীগের মার্কিন লবি রয়েছে, সেই লবিগুলোর সাথে বর্তমান রিপাবলিকান সরকারের সম্পর্ক, এবং এই মুহূর্তে আমেরিকার সঙ্গে দিল্লির যে একটি জটিল সম্পর্ক তৈরি হয়ে গেছে নরেন্দ্র মোদী সরকারের, এটা ভালো না। এই সম্পর্কটি এই মুহূর্তে ভালো নেই। তো সেক্ষেত্রে যদি নরেন্দ্র মোদীকে শেখ হাসিনাকে অ্যাবসলিউটলি স্বাধীন করে দেওয়া হয়, তো আওয়ামী লীগের যে ব্রুট মেজরিটি রয়েছে, ভোট রয়েছে, তাদের কর্মী সমর্থক রয়েছে, তারা যদি পলিটিক্যালি একটা ভালো অবস্থানে চলে যায় আগামীতে, সেক্ষেত্রে আমেরিকা জাস্ট একটা জাত শত্রু হিসেবে বাংলাদেশের সব ক্ষেত্রে অপাঙ্ক্ত হয়ে পড়বে। তো এই ঝুঁকি তারা নিতে চাচ্ছে না বা নেবে না, এটা স্বাভাবিক। এবং সেই কারণে আওয়ামী লীগের বিভিন্ন স্তরের সঙ্গে তাদের যোগাযোগ, শেখ হাসিনার সঙ্গে তাদের যোগাযোগ অস্বাভাবিক নয়। আর আগে যেগুলো বললাম যে এই মুহূর্তে বাংলাদেশ যেভাবে দক্ষিণপন্থার দিকে এগোচ্ছে, এটা আমেরিকার জন্য হুমকি। এরপর চীন এখানে যেভাবে প্রাধান্য বিস্তার করছে তা তারা চাচ্ছে না। থার্ডলি হলো ডক্টর মোহাম্মদ ইউনূস বা বর্তমান সরকারকে দিয়ে তাদের যে সকল আশা ভরসা পূর্ণ হওয়ার কথা ছিল সেগুলো হচ্ছে না। তো সব মিলিয়ে আওয়ামী লীগকে পুনর্বাসন করা, শেখ হাসিনাকে ফিরিয়ে আনা, সজীব ওয়াজেদ জয়কে ফিরিয়ে আনা, বাংলাদেশে আবার সেই জয় বাংলার রাজত্ব চালু করা, এটা আমেরিকার পলিসিতে যদি রাতারাতি পরিবর্তন হয় আমি আশ্চর্য হব না। এর কারণ হলো আমেরিকা তার প্রয়োজনে চোখ মুখ বন্ধ করে 1 মিনিটের চোখ উল্টাতে পারে। ইংল্যান্ডের সাথে সে এখন যে কাজগুলো করছে, ইংল্যান্ডের সাথে তার শত শত বছরের সম্পর্ক, সেই সম্পর্ক তারা একেবারে চোখ উল্টে ফেলেছে। এবং সামনে যে যে যুদ্ধ আসে, অর্থাৎ গ্রিনল্যান্ড নিয়ে যদি ডেনমার্কের সঙ্গে আমেরিকার যুদ্ধ হয়, সেই যুদ্ধে ইংল্যান্ড ইউরোপের পক্ষে থাকবে এবং আমেরিকার বিরুদ্ধে তারা যুদ্ধ ঘোষণা করতে বাধ্য হবে। এবং ফ্রান্সের সাথে এখন তাদের মানে রীতিমতো দাকুমরার সম্পর্ক যাচ্ছে। ভেনেজুয়েলার সাথে যেরকম সম্পর্ক ঠিক সেরকম সম্পর্ক যাচ্ছে। কানাডার সাথেও কিন্তু তাদের সম্পর্ক ভালো না। কানাডা এরকম একটা রাষ্ট্র যাদের সঙ্গে আমেরিকার সম্পর্ক ঐতিহাসিক, সেই কানাডাকে এখন তারা দখল করতে চাচ্ছে। আবার সিরিয়ার দিকে তাকান, সিরিয়ার এখন যে আল সারা যিনি রয়েছেন প্রেসিডেন্ট, তো তিনি আমেরিকাতে নিষিদ্ধ ছিলেন, সন্ত্রাসী তালিকাভুক্ত ছিলেন। সিরিয়া যে রাষ্ট্রটি, সে রাষ্ট্রটিও সন্ত্রাসী তালিকাভুক্ত ছিল। রাতারাতি সময়ের প্রয়োজনে তারা আল সারাকে নিয়ে গেছেন, সেখানে সংবর্ধনা দিয়েছেন, তার স্ত্রী কয়জন এটা নিয়ে আলাপ আলোচনা করেছেন, ঠাট্টা মশকরা করেছেন। এরপর তাকে একেবারে কালো তালিকা থেকে বাদ দিয়ে সিরিয়াতে এখন তারা সর্বোচ্চ বিনিয়োগ করার চেষ্টা করছেন। দিস ইজ আমেরিকা। তো তারা সব কিছু করতে পারে, শত্রুকে বন্ধু বানাতে পারে, বন্ধুকে শত্রু বানাতে পারে। তারা কারোর কাছে জবাবদিহি করে না, করতে বাধ্য নয়, আর এটা নিয়ে তাদের কোনো লাজ লজ্জা আছে বলে মনে হচ্ছে না। কাজেই রাতারাতি তারা যদি ডক্টর মোহাম্মদ ইউনূসকে বা তার সহযোগী যারা আছে তাদের সবাইকে ভুলে গিয়ে, তাদেরকে পিছনে ফেলে দিয়ে তারা যদি আবার শেখ হাসিনাদের সম্পর্ক স্থাপন করে, এটা অস্বাভাবিক কি? তারা তালেবানের সাথে সম্পর্ক করেনি? তারা কি তালেবানের সঙ্গে চুক্তি করে সেই তাদের দীর্ঘদিনের হামিদ কারজাই, আশরাফ থানি যে গং রয়েছে তাদেরকে একেবারে যাকে বলে মৃত্যুর মুখে ঠেলে দিয়ে, এমনকি তাদের যে মিত্র ভারতকে মৃত্যুর মুখে ঠেলে দিয়ে ভারতের মিনিমাম $10 বিলিয়ন এই আফগান যুদ্ধে তারা লস করেছে আমেরিকার জন্য। তো তারপর তারা সেখানে চলে গেছে, আফগানিস্তান ছেড়ে চলে গেছে, এবং তাদের সব যুদ্ধ বিমান, কামান, গোলা বারুদ কিচ্ছু তারা নিয়ে যেতে পারেনি। অল আমেরিকার যে সকল অস্ত্রশস্ত্র রয়েছে আধুনিক প্রযুক্তির, এখন সেগুলো দিয়ে আফগানিস্তান পাকিস্তানকে হুমকি দিচ্ছে। এমনকি সেগুলো দিয়ে আফগানিস্তান এখন ইচ্ছা করলে রাশিয়ার সাথে যুদ্ধ করতে পারে। আবার সেই আফগানিস্তানে তারা ঢোকার চেষ্টা করছে। তো এই হলো আমেরিকার অবস্থা। তো সেই দিক থেকে আওয়ামী লীগ নিয়ে যা কিছু শোনা যাচ্ছে, বিশ্বাসও করার দরকার নাই, অবিশ্বাসও করার দরকার নেই, জাস্ট নজর রাখেন। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন। বাংলাদেশকে যেদিকে নিয়ে যাচ্ছে, আপনারা অনেকেই এ নিয়ে উদ্বিগ্ন,
ব্যতিব্যস্ত। কারণ বাংলাদেশে 18 কোটি মানুষ, এই যে বিদেশে যাওয়া, ইংল্যান্ড, ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডা, মিডল ইস্ট, কতজন মানুষ যেতে পারবে? আমাদের এই 18 কোটি মানুষের মধ্যে 1.5 থেকে 2 কোটি মানুষ মাত্র বিদেশে, আর বাকি 16 থেকে 17 কোটি মানুষ বাংলাদেশেই বসবাস করে। আমাদের যে বাংলাদেশের সাইজ, আপনি যদি খেয়াল করে দেখেন বিশ্ব মানচিত্রে, আমাদের প্রতি বর্গ কিলোমিটার এবং প্রতি 1 বর্গ মাইল অঞ্চলে 3000-এর অধিক মানুষ বসবাস করে। আপনি যদি আজকে সমগ্র পৃথিবীতে যে পরিমাণ মানুষ আছে 8.8 বিলিয়ন অথবা 8.2 বিলিয়ন সমস্ত মানুষ যদি আমেরিকার ভিতরে নিয়ে যান, তারপরেও প্রতি বর্গ মাইলে আমেরিকার জনগণত্ব হবে 2250 জন। তাহলে আপনারা খেয়াল করে দেখেন যে সমগ্র পৃথিবীর মানুষ আমেরিকাতে নিয়ে গেলে যে ঘনত্ব হবে, বাংলাদেশে গত 10 বছর থেকে তার চেয়ে বেশি ঘনত্ব নিয়ে মানুষ বেঁচে আছে। তাহলে আপনি বোঝেন, এই দেশটি চালানো, এই দেশের মানুষকে জীবন পরিবর্তন করা, সভ্যতা, সংস্কৃতি, সাহিত্য, ইতিহাস, ঐতিহ্যগতভাবে তাদেরকে লিটারেট করে তোলা এবং দারিদ্র্যের ক্রশাঘাতে যে নিষ্পেষিত জীবন মানুষের, সে জীবন থেকে বের করে এনে একটা সুস্থ ধারার জীবনে নিয়ে যাওয়া অত সহজ ব্যাপার নয়। আমার বন্ধুদের মধ্যে অনেকেই আছেন, তারা হয়তো সচেতন বা আমার চেয়ে 40 গুণ বেশি সচেতন, কিন্তু রাজনীতির ধারে কাছে নেই। তো তাদের অনেককে বলতে শুনি রাজনীতিবিদেরা ভালো না, অমুক না, তমুক না। তা আমি পরে আমার একটা প্যাসিভ একটা মানে পরীক্ষণ পদ্ধতি আছে, আমি পরীক্ষা করি আসলে তিনি কি আসলে রাজনীতি করেন নাকি রাজনীতি করেন না। তো আমি তো রাজনৈতিক কর্মী, সারা জীবনে রাজনৈতিক কর্মী, একজন রাজনৈতিক সচেতন মানুষ, এবং পরিচয়টা সবসময় খোলা যে আমি মুক্তিযুদ্ধের সপক্ষের, বাংলাদেশ আওয়ামী লীগের অসাম্প্রদায়িক চেতনার মানুষ। এই মানুষের মূল কাজে হচ্ছে অসাম্প্রদায়িক চেতনা, মুক্তিযুদ্ধের চেতনা এবং মানুষের দেশ গঠন করতে সাহায্য করা। তো আমার বন্ধু বান্ধবদেরকে দেখি, তারা মানে খুব তাত্ত্বিক কথাবার্তা বলেন, কিন্তু পরে খোঁজ খবর করতে করতে দেখি যে আসলে ওনারা আলবদর হওয়ার সুযোগ পাননি, তিনারা লাল বদর হওয়ার কিন্তু সুযোগ পেয়েছেন। তো তিনাদের অনেকেই বড় বড় দার্শনিক তথ্য দেন, আবার কিন্তু ভেতরে ভেতরে বড় রকমের লাল বদরও আছেন। সেই লাল বদরদের এখন আস্তে আস্তে ভেতরের যে মানে আশা, যে আকাঙ্ক্ষা ছিল, সেটা আস্তে আস্তে পড়তে শুরু করেছে। এটা একটা ভালো লক্ষণ, কারণ রাজনীতি থেকে দূরে থেকে নিজেকে সবচেয়ে বড় রাজনীতিবিদ মনে করা, এইসব নিরপেক্ষ মানুষগুলাই আমাদের সমাজটাতে এই এনার্কি তৈরিতে আগুন ঢেলেছে, যার ফলে আজকে সমাজটি বিচ্ছিন্ন হয়ে গেছে। আমাদের যিনি অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন, ব্যাংকিং সেক্টর দেখছেন, তো তিনি আজকে একটি কথা বলছেন। তিনি কি বলছেন? তিনি বলেছেন যে গত কত বছরে বাংলাদেশে 20 থেকে 25 বিলিয়ন টাকা বিদেশে পাচার হয়ে থাকতে পারে। একদম সোজা কথা, ধরেন 20 থেকে 25 বিলিয়ন বলছেন, আমি 25 বিলিয়নটাকেই ধরে নিলাম। ধরলাম গত 5 বছরে বাংলাদেশের রাজনীতিবিদেরা বাংলাদেশ থেকে 25 বিলিয়ন টাকা পাচার করেছে, ধরেন আপনি ধরেই নিলেন। তো ধরলাম রাজনীতিবিদ বলতে শুধু আওয়ামী লীগকে বোঝাচ্ছেন, তাও ধরে নিলাম। প্রতি বছর বাংলাদেশে যদি জিডিপি 7.5% হয় অথবা 7% হয়, তাহলে আমাদের অর্থনীতিতে যে পরিমাণ টাকা যোগ হয় সেটার পরিমাণ হচ্ছে 400 বিলিয়ন। খেয়াল করে দেখেন, প্রতি বছরে আমাদের অর্থনীতিতে যে টাকা যুক্ত হয় সেই টাকার পরিমাণ, অর্থাৎ আমাদের সম্পদের যে বৃদ্ধি, সেটার পরিমাণ হচ্ছে 400 বিলিয়ন, যদি সেটা 7% বা তার উপরে হয়। তো গত বছর এবং এই বছরের অর্ধেক, এই 1.5 বছরে বাংলাদেশের অ্যাভারেজ জিডিপি হচ্ছে 3.5%। তো এখন আপনি যদি 7% হলে আপনার রাষ্ট্রের অর্থনীতিতে যদি 4 বিলিয়ন মানে 400 বিলিয়ন যদি যুক্ত হয়, সেটি যদি আপনার এই 7% না হইয়া 3.5% হয়, তাহলে সেখানে যুক্ত হচ্ছে 200 বিলিয়ন। তাহলে এখন আপনি প্রতি বছর নেট লস কত? আপনার প্রতি বছরে নেট লস হচ্ছে 200 বিলিয়ন। খেয়াল করে দেখেন, এইরকম যদি 5টি বছরে হয়,
তাহলে 200 করে 1000 বিলিয়ন। অথচ সরকার দাবি করছে যে 5 বছরে বিদেশে পাচার করা অর্থের পরিমাণ হচ্ছে 20 থেকে 25 বিলিয়ন। এই 20 থেকে 25 বিলিয়ন যদি 1000 বিলিয়ন থেকে বাদ দেন, তাহলেও নিদেন পক্ষে বাংলাদেশ কি পরিমাণ লাভ করে আওয়ামী লীগের মতো রাজনৈতিক শক্তি ক্ষমতায় থাকলে সেটা একটু বোঝার চেষ্টা করেন। এটা আমাদের কথা নয়, তাদের কথা। তাইলে বোঝেন যে বাংলাদেশে যারা বড় বড় লেকচার দেয় যে রাজনীতিবিদেরা কিছুই করতে পারেনি, অথচ এই বাংলাদেশের আদ্যপান্ত গত 53 বছরে একটা পশ্চাৎপদ, যুদ্ধ বিধ্বস্ত, মূর্খ, অশিক্ষিত একটা রাষ্ট্রকে শিক্ষিত মানুষের দেশ, মধ্যম আয়ের মানুষের দেশ, যে মানুষ ওই কয়লা দিয়ে দাঁত পরিষ্কার করত, পরবর্তীতে হুজুরেরা আয়সা ওই কিছু নিমের ডাগ্গা আর খেজুরের ডাগ্গা প্রচলন করেছিলেন, সেখান থেকে মানুষকে টুথপেস্ট এবং ব্রাশে ফিরিয়ে এনেছিল। যেই মানুষ রিক্সা ঠেলতে ঠেলতে জীবন চলে যেত, সে মানুষকে ট্যাক্সি, লেগুনা এবং প্রাইভেট কারে চড়ার সুযোগ করে দিয়েছে, অর্থাৎ নিজে কিনে নয়, ভাড়ায়। এই যে বাংলাদেশের পরিবর্তনটা আমরা দেখেছি ছোটবেলায়, দারিদ্র্যের গভীরতা বাংলাদেশের গ্রামে গঞ্জে হাটে মাঠে কি পরিমাণে ছিল, সেই দারিদ্র্যের গভীরতা থেকে বাংলাদেশটাকে এই রাজনীতিবিদেরাই তুলে এনেছে। আপনারা নোবেল দিয়ে যে লোককে বাংলাদেশে এনে বসিয়েছেন, আপনাদের মধ্যে, আমাদের মধ্যে, অনেকের মধ্যেই একটা হাহাকার ছিল, হায় রে, ডক্টর ইউনূসকে বসাইলে নাকি বাংলাদেশটা সুখের স্বর্গ হয়ে যেত, দুনিয়ায় বদলায় ফেলতো, গরিব দেশের মানুষ যে জায়গায় নোবেল পেয়ে ফেলছে। তো তাদের জন্য ডক্টর ইউনূস একটা মডেল সেট করে গেছে, এই দেশটিকে এমন একটা জায়গায় নিয়ে গেছে, এই দেশের অর্থনীতি অর্ধেক নিচে নেমে গেছে, সমাজ বিভক্ত হতে হতে ধ্বংসের কাছাকাছি চলে গেছে, এই দেশের পুলিশ কাজ করে না, এই দেশের আর্মি এখন দৌড়া সাপের চাইতেও নগণ্য, এই দেশের বিজিবি এখন পুলিশের চাইতেও নগণ্য, আনসারের যেই ক্ষমতা আছে পুলিশের সেই ক্ষমতাও নেই, সচিবালয়ের সচিবকেও রাস্তার ফকিন্নি যায়া চাঁদা দাবি করে। ঠিক এমনি একটা অবস্থায় মবের রাজত্ব, রুল অফ ল বলে যেটুক বাংলাদেশে ছিল, বাংলাদেশের রুল অফ ল এর স্বর্গ ছিল না, কিন্তু যেটুক ছিল সেখান থেকে বাংলাদেশটিকে পথে নামিয়ে দেওয়া হয়েছে। আপনারা জানেন, রুল অফ ল ইজ দ্য বেসিস অফ সিভিলাইজেশন। কোনো মানুষ, কোনো রাষ্ট্র কতটুক সভ্য সেটা রুল অফ ল দিয়ে বিচার করা হয়। যে দেশের রুল অফ ল যত স্ট্রিক্টলি মানা হয় সেই দেশটা ততটা সভ্য। তাহলে বাংলাদেশের মানদণ্ডটা কোথায়? যেখানে মবক্রেসি হয়, রাষ্ট্র যেখানে স্পন্সার করে মবদেরকে, রাষ্ট্র যেখানে তাদেরকে প্রেশার গ্রুপ হিসেবে ক্রিয়েট করে নিজেরা, এবং তাদেরকে লালন করে, পালন করে। সুদের টাকায়, এই সন্ত্রাসের টাকায়, চাঁদাবাজের টাকায় রাষ্ট্র এক একটা ফুলে কলা গাছ হয়ে যাচ্ছে।